আমার মূল স্কিল সেট যদি আমি এডুকেশন রিসার্চ অংশটাকে বাদ দিই, এডুকেশন রিসার্চ আমার তৈরি হয়েছে ভালো একটা স্কিল সেট, যেখানে আমার রিসার্চ ফোকাস ছিল। এটাকে বলা হয়, আমি একটু সংক্ষেপে 1 মিনিট ওটা বলি, তারপরে আমি আমার মূল টেক্সটাইল অ্যান্ড কম্পোজিটস ফিল্ডে আসবো। এডুকেশন রিসার্চে আমার মূল রিসার্চ ফোকাস ছিল ইন্টারভেনশন প্রোগ্রাম এবং এসসিএন। এসসিএন মানে হচ্ছে স্পেশাল এডুকেশন নিডস। তো বাংলাদেশে আম, একটা বাচ্চার, মানে বাংলাদেশে সবখানেই অনেক ধরনের নিড থাকে, স্পেশাল এডুকেশন নিড। এটা যদি অ্যাসেস করা হয়, তখন আমরা সেই বাচ্চাটাকে সেভাবে সাপোর্ট করতে পারি। আহ, বাংলাদেশের এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। আহ, আমাদের ক্ষেত্রে আমরা মনে করি যে, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে, একটা বাচ্চা হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, ভাবতে পারছে না, ওই বাচ্চাটারই কিছু চ্যালেঞ্জ আছে, ওই বাচ্চাটা চ্যালেঞ্জড, কিছু স্পেশাল নিড আছে। কিন্তু খুবই স্বাভাবিক একটা বাচ্চা, সো কলড, যে হাঁটতে পারছে, কথা বলতে পারছে, সবকিছু নর্মাল, সেই বাচ্চাটারও যে অনেক চ্যালেঞ্জ থাকতে পারে এই বিষয়টাকে অ্যাড্রেস করা হয় না, কিন্তু এটা থাকে। আমরা আমরা জানি অটিজম স্পেকট্রাম সিনড্রোম, আমরা জানি হাইপার সেন্সিটিভিটি, এডিএইচডি, আমরা ডিসলেক্সিয়া সম্বন্ধে জানি। তো এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে সাচেল থাকে, এই বিষয়গুলো নিয়ে কাজ বাংলাদেশে হয় না, এনিওয়ে এখানে হয়। তো আমার দায়িত্ব ছিল যে, যেসব বাচ্চারা কম পড়াশোনা পারে, আমি একটু মানে সিম্পলিফাইড টার্মসে বলছি, তাদের জন্য আমরা কিভাবে ইন্টারভিন করতে পারি, তাদেরকে আমরা কি বাড়তি ইন্টারভেনশন প্রোগ্রাম 1/2 ঘন্টা আফটার স্কুল দিতে পারি, যেটা তাদেরকে হেল্প করবে একাডেমিক রিগেইনের জন্য এবং কনফিডেন্স রিগেইনের জন্য। একই সাথে আমার আরেকটা রিসার্চ ফোকাস ছিল, যেটাকে বলা হয় মোস্ট এবল প্রোগ্রাম। এটা খুব একটা ব্যাপার যেটা বাংলাদেশে নাই। বাংলাদেশে ম্যাথস অলিম্পিয়াড আছে, কিন্তু এটা খুব সীমিত ক্ষেত্রে। ইংল্যান্ডে একটা সরকারি প্রোগ্রাম আছে, বলা হয় মোস্ট এবল প্রোগ্রাম। এটা হচ্ছে গিয়ে, যেসব বাচ্চাদের গ্রেটার ডেপথ আছে, যাদের কাছে কারিকুলামটাকে তারা খুব সহজে শেষ করে ফেলতে পারে, সিলেবাস শেষ করে ফেলতে পারে, ওরা কি করবে? ওদের বাড়তি সাপোর্ট দরকার। যদি ওদেরকে বাড়তি সাপোর্ট দেওয়া হয়, তখন ওরা আরো ভালো করতে পারে। তো এই বিষয়টাতে ইংল্যান্ডের একটা প্রবলেম আছে, যেটা ইউরোপের অন্য কিছু দেশের নাই, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর নাই। ওদের মোস্ট এবল প্রোগ্রামটা খুব রিচ, ইংল্যান্ড অত রিচ না। তো এই কারণে এটা আমার রিসার্চ ফোকাস ছিল, কিভাবে আমরা ডিপার কারিকুলাম নিয়ে কাজ করতে পারি, কিভাবে আমরা ম্যাথস এবং সায়েন্সকে একসাথে আনতে পারি। আহ, আমি একটা ছোট্ট কাজের উদাহরণ দিয়ে আমার এই অংশটা শেষ করব। আমি ইয়ার 8 এবং ইয়ার 9-এর কিছু বাচ্চাদেরকে আলাদা করেছিলাম যারা পড়াশোনায় ভালো। আমি অ্যাসেস করেছিলাম এবং আমি একটা সেট ক্রাইটেরিয়া করেছিলাম কোন কোন বিষয় ঘটলে আমরা বলতে পারি পড়াশোনায় ভালো। আমরা কিছু মেট্রিক্স তৈরি করেছিলাম। তো ওদেরকে আমি শেখাতাম ফার্মি এস্টিমেশন। ফার্মি এস্টিমেশন হচ্ছে, জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য, এরপর আমি অন্য প্রসঙ্গে চলে যাব। আমি এক আমি ওদেরকে বললাম যে, এই যে স্কুলের বিশাল কার পার্ক, একটা কার পার্কের কথা তুমি ভাবো, যে কার পার্কে আমরা এই এলাকার সকল গাড়ি রাখবো, এবং আমাদের কত জায়গা লাগবে, একটা এস্টিমেট করো। তো এটা করতে যেয়ে ওদেরকে ভাবতে হতো, আমাদের এই এলাকায় মানুষজন কত আছে, কয়টা পরিবার থাকতে পারে, সেই পরিবারে কয়টা গাড়ি থাকতে পারে, এবং সবগুলা গাড়ি যদি আমরা একখানে আনি, তাহলে আমাদের মোট কয়টা গাড়ি হবে। প্রত্যেকটা গাড়ির জন্য যে আমরা একটা স্কোয়ার শেপ তৈরি করবো, সেই শেপের জায়গাটা কতটুকু হবে, আমরা যে পেডেস্ট্রিয়ান ওয়ে রাখবো সেটা জায়গা কতটুকু হবে, অ্যাম্বুলেন্সের জায়গা কতটুকু হবে। তারা অনেক কিছু ভাবতো, ভেবে অনেকগুলো চিন্তা ভাবনা সমন্বয় করে তারা একটা রেজাল্ট আনতো। তো আরেকটা ম্যাথস ছিল, এবং তারা খুব ভাবতে পারতো, মানে তাদের চিন্তা ভাবনাটাকে অনেক বেশি প্রসারিত হতে পারতো ফার্ম এস্টিমেশন দিয়ে। তো আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে, ডে উইকলি কয় টাকা আমাদের ইউনিভার্সিটির ক্যান্টিন আয় করে। তো সেখানে তারা খুব চমৎকার, অনেক মানে এঙ্গেজ ছিল তারা এটা বের করার জন্য। কিন্তু ফার্ম এস্টিমেশন যথেষ্ট ডিফিকাল্ট একটা প্রসেস, তারা এটা করতে পেরেছিল। সো এটা একটা রিসার্চ ফোকাস ছিল আমার, যেটা নিয়ে আমি এখনো কাজ করছি, ফ্রিল্যান্সিং স্কুলগুলোতে। আমার কাজের আরেকটা ধারা হচ্ছে আমার কম্পোজিটস। তো আমার যে মোস্ট রিসেন্ট প্রজেক্ট, সেখানে আমার কাজ ছিল উইন্ড টারবাইন ব্লেড নিয়ে। তো নর্মালি যেটা আমরা জানি, যে উইন্ড টারবাইন ব্লেডগুলো তৈরি হয় মূলত 90% গ্লাস কম্পোজিটস দিয়ে। এবং উইন্ড টারবাইন ব্লেড এখন মনে হয় অ্যারাউন্ড 30% ইংল্যান্ডের টোটাল বিদ্যুৎ আসছে, এবং আরো বেশি আসবে। এটা উইন্ড টারবাইন ব্লেড সবচেয়ে বুমিং সেক্টর রিনিউয়েবল এনার্জির জন্য ইংল্যান্ড এবং ইউরোপে। এখন উইন্ড টারবাইন ব্লেডের অফশোর, অর্থাৎ আমরা যে সমুদ্রের পাড়ে আমরা যে দেখি যে অনেকগুলো উইন্ড টারবাইন ব্লেডের ইউনিট দাঁড়িয়ে আছে, এগুলোকে অফশোর বলে। তো
আমি অনশোরের ক্ষেত্রে বলি, এই যে বিশাল সাইজের ব্লেডগুলো, এই ব্লেডগুলো যখন কোনো রিপেয়ার তৈরি হয়, আমাদেরকে তখন এই ব্লেডগুলোকে থামাতে হয়। তারপর কাউকে উপরে উঠতে হয়, উপরে উঠে রিপেয়ার করতে হয়, কম্পোজিট রিপেয়ার। কোনো ডেন্ট হলো, পাংচার হলো, ভেঙে গেল, ফেটে গেল, তখন আমাদেরকে রিপেয়ার করতে হয়। তো আমার কাজ ছিল উইন্ড টার্বাইন ব্লেড রিপেয়ার নিয়ে। তো এই রিপেয়ার করার জন্য আমাদের কিছু র্যাপিড টেকনোলজি আমরা ইউজ করতাম। মানে আমার রিসার্চ ফোকাস ছিল একটা র্যাপিড টেকনোলজি ইউজ করে, যেটা বলা হয় রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। আমরা ওয়েল্ডিং করতাম। আমার ক্ষেত্রে আমি যেটা করতাম, যে কোনো একটা ড্যামেজ এরিয়াতে আমি কিছু থার্মোপ্লাস্টিক ফিল্ম দিতাম, সেখানে একটা হিটিং এলিমেন্ট থাকতো, সেখান থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো করতাম, একটা প্রেশার দিতাম নির্দিষ্ট পরিমাণ, এবং তখন আমি আরেকটা রিপেয়ার প্যাচ দিতাম, এভাবে রিপেয়ার করতাম। কিন্তু আমাদের রিসার্চ ফোকাস ছিল এই রিপেয়ারটাকে এফিশিয়েন্ট করা, মেকানিক্যাল স্ট্রেংথটাকে এনশিওর করা যে মেকানিক্যাল স্ট্রেংথ ঠিক আছে, এবং খুব তাড়াতাড়ি হচ্ছে ইজি টেকনোলজি একজন টেকনিশিয়ান যেন করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যেন এটাকে একটা রোবোটিক আর্মের মাধ্যমে আমরা ইন্টিগ্রেট করতে পারি। তো আমার এন্ড অফ মাই প্রজেক্ট, যেটা শেষ হলো মাত্র 1.5 মাস আগে, তো সেখানে আহ, আমি সাকসেসফুলি একটা রোবোটিক আর্ম ইন্টিগ্রেট করতে পেরেছিলাম। রোবোটিক আর্মে আমি কিছু অ্যাক্সেসরিজ অ্যাড করে, কম্পোনেন্ট অ্যাড করে টোটাল রিপেয়ার প্রসেসটাকে রোবোটিক আর্মের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। এটা সুবিধা হচ্ছে যে একটা মানুষকে ওই ড্যামেজ এরিয়াতে পাঠানোর পরিবর্তে আমরা গ্রাউন্ড থেকে একটা রোবোটিক আর্ম পাঠিয়ে দিই, রোবোটিক আর্মটাই যাবতীয় রিপেয়ারটা করে ফেলে। এটা কুইক এবং ইজিয়ার এবং প্রিসাইজ টেকনোলজি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ পার্সোনাল সেফটির জন্য। তো এটা হচ্ছে আমার মূলত মোস্ট রিসেন্ট কাজ।